চলো শুরু করি আমরা। কথা বলে না, চলো আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টার 8 শুরু হবে। চ্যাপ্টার 8-এর নাম হলো পর্যায়বৃত্ত গতি। চ্যাপ্টারের নাম পর্যায়বৃত্ত গতি হলেও আমরা পর্যায়বৃত্ত গতির একটা স্পেসিফিক অংশ, ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করি। ছোট্ট না, বেশ বড়সড় রকমের ইম্পর্টেন্ট অংশটা নিয়েই কাজ করি আমরা। এর জন্য একটু আলোচনাটা দেখতে হবে। আজকের প্রথম ক্লাসে আলোচনাটা থাকবে তাই যে নাম পর্যায়বৃত্ত গতি হলেও আমরা চ্যাপ্টারে আসলে পড়তেছি কি, কেমন। তো আমাদের আলোচনার জায়গাটা হবে সেখানে। সবাই হেডিং দিয়ে দাও, পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার 8। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন? কারণ তোমাদের একেবারে ইন ফিউচার ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়লে বা কোনো কিছু পড়লে সেখানেও কাজে আসবে। নাম হলো পর্যায়বৃত্ত গতি, চ্যাপ্টার 8। পর্যায়বৃত্ত গতি। খেয়াল করো স্যার, পর্যায়বৃত্ত গতি কি তোমরা ছোটবেলায় পড়ছো? পর্যায়বৃত্ত শব্দটার মানে কি? এখানে একটা শব্দ চলে আসে, নাম হইল পর্যায়বৃত্ত। এই শব্দটার মানে কি? পুনরাবৃত্তি হয়, বারবার ঘুরে ঘুরে বারবার হয়, কিছুক্ষণ পর পর হয়। যেমন তোমরা কি একদিন পর পর আমার এখানে উপস্থিত হচ্ছ, বা প্রতিদিন 24 ঘন্টা পর পর ধরে আমার এখানে উপস্থিত হচ্ছ। এই ব্যাপারটা হলো পর্যায়বৃত্ত ঘটনা, ঠিক আছে? সেই পর্যায়বৃত্ত দুইভাবে হতে পারে, একটা সময়ের পর্যায়বৃত্ত আর একটা হচ্ছে অবস্থানের পর্যায়বৃত্ত। ঠিক আছে স্যার? সময়ের পর্যায়বৃত্ত, অবস্থানের পর্যায়বৃত্ত। প্রতি ঘন্টা পর পর আমার তোমার কথা মনে পড়ে, বন্ধুরে চিঠি লিখলাম। তো এই যে এটা সময়ের পর্যায়বৃত্ত, এখানে অবস্থানের কোনো কিছু নাই। আমার মনের ভিতরে চলে আসতেছে যে আমার বন্ধুরে তো মিস করি, ঠিক আছে? তাহলে এইটা হইল সময়ের পর্যায়বৃত্ত। কিন্তু অবস্থানের পর্যায়বৃত্তটা কেমন ঘটে? যে তুমি মাঠের মধ্যে দৌড়াচ্ছ আর দৌড়াচ্ছ, দৌড়াচ্ছ আর দৌড়াচ্ছ, একটা ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টকে তুমি নির্দিষ্ট সময় পর পর কি করতেছো? ওই অবস্থানে নির্দিষ্ট সময় পর পর আসতেছো। তাহলে এই পর্যায়বৃত্ত আকারে তুমি ওই ল্যাম্পপোস্টটাকে কি করতেছো? ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করতেছো, আবার অতিক্রম করতেছো, আবার অতিক্রম করতেছো। তোমার কাজের মধ্যে একটা পর্যায়বৃত্তি চলে আসছে অবস্থানের, ল্যাম্পপোস্ট একটা অবস্থান। এই দুটাকে কম্বাইন করে ফেললে তোমার গতিটাকে যখন বর্ণনা করা হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। নির্দিষ্ট সময় পর পর যখন ল্যাম্পপোস্টটাকে বারবার তুমি অতিক্রম করতেছো, তাহলে তোমার গতিটা কি হয়ে যাবে? পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারছি নাকি পারি নাই? তো একটা হচ্ছে সময়ের পর্যায়বৃত্ত আর একটা হচ্ছে অবস্থানের পর্যায়বৃত্ত। এই দুইটাকে একত্রিত করে ফেললে আমরা পেয়ে যাব পর্যায়বৃত্ত গতি। সো এখন তাহলে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা কি হবে? পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা লিখো স্যার। কোন গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর গতিপথের এটি এর গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর
একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে, এটা জরুরি স্যার, একই দিক থেকে অতিক্রম করা। অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। বুঝতে পারছো সবাই? তাহলে পর্যায়বৃত্ত গতি, এখানে কন্ডিশন আছে স্যার। কন্ডিশন কি কি? গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে। দেখো, এটা পর্যায়বৃত্ত ঘটনা হবে না যদি আমি এই যে তোমাদেরকে একবার পাস করে গেলাম, আবার ঘুরে উল্টা দিক থেকে পাস করে গেলাম, এখনো কিন্তু পর্যায়বৃত্ত হয় নাই। কিন্তু আবার যখন আমি এখানে গেলাম, সো দেখো একটু আগে না এই দিক থেকে পাস করে গেলাম, এখন আবারও একই দিক থেকে পাস করে যাচ্ছি এই ক্যামেরাটাকে, মোবাইলটাকে। সো এভাবেই আমি পর্যায়বৃত্ত ঘটনার মধ্যে চলে আসছি, পর্যায়বৃত্ত গতিতে চলে আসছি। এই যে আমি এখানে যাওয়া আসা করতে থাকলে পর্যায়বৃত্ত গতি। সো একটা বিন্দু ফিক্স করে নাও, অথবা ধরো যে এখানে একটা লাইন ফিক্স করে নাও, এটাকে আমি ক্রস করতেছি, ক্রস করলাম, এখন পর্যায়বৃত্ত হবে। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে যখন আমি অতিক্রম করব নির্দিষ্ট একটা বিন্দুকে, অবস্থানকে, তখন একই দিক থেকে যখন করব তখন সেটা পর্যায়বৃত্ত হবে। তো এই হইল পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা। এখন পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে গতিপথকে আমরা কোনো কি করি নাই, গতিপথের উপর কোনো কন্ডিশন দিই নাই। সো দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের আশপাশে অনেকগুলো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু আছে, এক একজনের গতিপথ এক এক রকম। উদাহরণ দিয়ে বলবো, একটা বলি যে বৃত্তাকার ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরছে নাকি স্যার? ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা বলো, মিনিটের কাঁটা বলো, ঘন্টার কাঁটা বলো। সেকেন্ডের কাঁটা 1 মিনিটে 12টার যে বিন্দুটা আছে ওটাকে 1 মিনিটে একবার একবার করে, প্রতি 1 মিনিট পর পর একবার অতিক্রম করে যাচ্ছে, একই দিক থেকে অতিক্রম করে যাচ্ছে। মিনিটের কাঁটাটা কি করতেছে? ওটা বললাম সেকেন্ডের কাঁটা। মিনিটের কাঁটাটা কি করবে? 1 ঘন্টা পর পর একবার ঘুরে ঘুরে আসবে। আর ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা পর পর একবার করে হাজিরা দিয়ে আসবে একই দিক থেকে, রাইট? তারপরে পেন্ডুলাম বা দোলক, এমনে করে সুতার মধ্যে কিছু একটা বেঁধে তোমরা ঝুলতে দিচ্ছ, পেন্ডুলাম। অথবা লম্বা একটা স্টিলের ফ্রেমের উপরে কিছু একটা নিচে বক বসাই দিয়ে সেটাকে ঘুরাচ্ছ, মানে এমনে করে দুল দিচ্ছে। দেখো স্যার, এটা অর্ধবৃত্তাকার বা আংশিক বৃত্তাকার পথে সে কিন্তু কি করতেছে? দোল দিচ্ছে। সেও কিন্তু পর্যায়বৃত্ত। খেয়াল করে দেখো, সে যখন এই দিক থেকে ওই দিকে গেল, তারপর আবার ফেরত আসলো, আবার যাচ্ছে। সো দেখো, একই দিক থেকে আবার একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। সো তার এই গতিপথটা কেমন? এমনে গতিপথ। ঘড়িরটা ছিল বৃত্তাকার গতিপথ, ঘূর্ণন, তো সেটা কিন্তু ঘূর্ণন গতির মধ্যে পড়ে। ঘড়িরটা কিন্তু ঘূর্ণন ছিল, এটা কিন্তু ঘূর্ণন না, কিন্তু তাও পর্যায়বৃত্ত। কোন ধরনের পর্যায়বৃত্ত? এটা ধরো যে কি একটা তোমার অর্ধবৃত্তাকার বা আংশিক বৃত্তাকার পথে সেটা ঘুরতেছে। আবার তুমি স্প্রিং নিলা, স্প্রিংয়ের মধ্যে একটা বস্তুকে তুমি চাপ দিয়ে ছেড়ে দিলা, এটা যাওয়া আসা করতেছে, এমনে দুল খাচ্ছে। কিংবা উপর থেকে একটা স্প্রিং দিয়ে ঝুলাইয়ে দিলা, একটা ভর টান দিয়ে এটাকে দোল করতে দিলা, উপরে নিচে দোল খাচ্ছে সে। এই অবস্থায়ও তার গতিপথটা কিন্তু সরল রৈখিক নাকি স্যার? তার গতিপথটা কেমন? এখানে সরল রৈখিক, একবার সরল একেবারে নিচে নামছে, আবার উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে। এই ঘটনাটাও কিন্তু আমাদের পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতিতে গতিপথ অনেক রকম হতে পারে, কন্ডিশন শুধু একটাই, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, বাস শেষ। বুঝতে পারছো? এবার পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল গতি আছে, সেটা হইল পর্যাবৃত্ত গতির ভেতরে একটা স্পেশাল গতি আছে যার নাম কি? স্পন্দন গতি। নাম কি? স্পন্দন গতি। নাম তার স্পন্দন গতি। স্পন্দন গতির মানে কি? স্পন্দন গতিটা হচ্ছে, এটাও একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? তার পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে।
মানে অর্ধেক সময় এইদিকে, অর্ধেক সময় এইদিকে, ঠিক আছে? সো এইভাবে যখন চলতে থাকবে এইটাকে আমরা বলবো স্পন্দন গতি। ঠিক আছে স্যার? স্পন্দন গতি, স্পন্দন। হার্টের মধ্যেও সেম বলতে পারো। হার্টের মধ্যে কি হয়, একবার টান দে আবার ছেড়ে দে, টান দে ছেড়ে দে, টান দে ছেড়ে দে, সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত, সেখানের মধ্যে তাই স্পন্দন বলে, হৃদস্পন্দন। তারপরে পেন্ডুলামের কথা বলতেছিলাম, স্প্রিংয়ের কথা বলতেছিলাম, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেকদিকে, এগুলো সবগুলো স্পন্দন গতির উদাহরণ। ঠিক আছে স্যার? স্পন্দন হতে হলে কি করতে হবে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকা লাগবে, সেটাকে আমরা বলবো স্পন্দন গতি স্যার। আসলে তো এই হইলো আমাদের মোটামুটি কি পর্যায়বৃত্ত গতির মধ্যে স্পেশাল টাইপ, যেটা হচ্ছে স্পন্দন গতি। কেমন? এরপরে নেক্সট আমরা যদি খেয়াল করি স্পন্দন গতির পরে আর কি আছে, আরেকটা স্পেশাল টাইপ আছে। তো আগে তোমরা স্পন্দন গতির সংজ্ঞাটা একটু লিখে ফেলো, যে স্পন্দন গতি। আমরা কিন্তু পর্যায়বৃত্ত গতি পড়বো না, আমরা এই চ্যাপ্টারটার আলোচনার জন্য এটা খুবই জরুরি। আমি পুরোটা বলে ফেলি, তারপর ব্যাখ্যা বুঝতে পারবা। পর্যায়বৃত্ত গতি আমরা শিখলাম, তার মধ্যে একটা স্পেশাল গতি স্পন্দন গতি। স্পন্দন গতির সংজ্ঞা লিখো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণা বা কোনো কণা, লিখো শুধু পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময়, যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে। বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে। ঠিক আছে? সো বেশ কয়েকটা চাইলে আমরা উদাহরণ টেনে আনতে পারি এখানে। পর্যায়বৃত্ত গতির উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা, ঠিক আছে? এবং স্পন্দন গতির উদাহরণগুলো কিন্তু পর্যায়বৃত্ত গতির মধ্যে থাকবে। ঠিক আছে? স্পন্দন গতির উদাহরণ হতে পারে স্যার, এরা কিন্তু অবশ্যই পর্যায়বৃত্ত গতি, এটা মনে রাখবা। সো স্পন্দন গতির উদাহরণ আমরা বলি দোলক বা পেন্ডুলাম, দোলক। এরপরে আছে আমাদের কি, এরপরে কি আছে, স্প্রিং বললাম, আর কি বললাম, ইয়াটা বলতে পারো, কিন্তু এটার গতিটাকে ওইভাবে ইয়ে করি না তো। হ্যাঁ, দিতে পারো, হৃদকে যদি সংকুচন প্রসারণ হচ্ছে বলতে পারো। এবং তোমরা চাইলে যে কোনো ধরনের রাবার বা স্থিতিস্থাপক যে বস্তুগুলো আছে সেগুলোকেও তোমরা এখানে মধ্যে কনসিডার করতে পারো। স্থিতিস্থাপক বস্তুগুলোকে দিয়েও কিন্তু আমরা চাইলে সৃষ্টি করতে পারি। একটা রাবারকে হ্যাঙ্গিং করে দিয়ে তো আমরা যখন একটা বস্তুকে টান দিয়ে ছেড়ে দিব, সেটাও কিন্তু স্প্রিংয়ের মতন আপ ডাউন করে, নাকি? তারপর কখনো দেখছো লোহার রড বিল্ডিংয়ের বাইরে ছাদের মধ্যে এরকম করে থাকলে তোমরা এমনি চাপ দিলে এমনি করতে থাকে, রাইট? সবগুলা কিন্তু কি স্পন্দন গতি।
এখন স্যার আরেকটা স্পেশাল গতি আছে এদের মধ্যে, আরো ছোট করে ফেলবো। এবার কিন্তু আমরা গতিপথের একটা কন্ডিশন দিয়ে দিব। পর্যায়বৃত্ত গতিতে আমরা বলছি যে অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত পাশে যাবে। এখন কিন্তু আরেকটা কন্ডিশন চলে এসে মোটামুটি আমাদের এখানে সরল দোলন গতি বা সরল স্পন্দন গতি, সরল চন্দিত স্পন্দন গতি বিভিন্ন নামে ডাকা হয়। সরল দোলন গতি এর নাম কিন্তু আরো অনেকগুলোই আছে, আমি তোমাদেরকে বলছি, যা সবগুলাই লিখে রাখতে পারো। সরল ছন্দিত গতি, সরল দোলন গতি, সরল দোল গতি, সরল ছন্দিত স্পন্দন, সব কিছুই বলা হয়। ঠিক আছে, লিখো সরল দোলন গতি, সরল স্পন্দন গতি। সরল ছন্দিত, সরল স্পন্দন, সরল ছন্দিত, সরল ছন্দিত গতি। দুইটাই একই নাম স্যার। দেখতে পাচ্ছ তোমরা জিনিসটা একটার পর একটা কিভাবে আসতেছে। আমরা এই চ্যাপ্টারে এই সরল দোলন গতিটাকেই পড়ব, বা সরল স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি যেটা আছে সেটাই পড়ব। সরল ছন্দিত গতি, সরল দোলন গতি। এটার জন্য একটা শব্দ তোমাকে খেয়াল করতে হবে এখানে। সেই শব্দটা হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা সরল শব্দটা, এই সরল থেকে আসবে গতিপথ সরল রৈখিক। কি আসবে? গতিপথ সরল রৈখিক। এটার কন্ডিশন থাকবে। তো তোমরা লিখো সরল দোলন গতির শর্ত সমূহ। সরল দোলন গতির শর্ত সমূহ, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ স্পন্দন গতি। সংজ্ঞা ওই শর্ত থেকে সংজ্ঞা হয়ে যাবে। যে স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক, এবং এই শর্তগুলো দিয়ে তোমরা বলে ফেলতে পারবা। শর্তগুলাই দিই তাইলেই হয়ে যাবে। সরল স্পন্দন গতির শর্তসমূহ বা বৈশিষ্ট্যসমূহ। বৈশিষ্ট্যভাবে লিখলে মানে ভালো বিষয়, সরি একটু বৈশিষ্ট্য লিখো। বৈশিষ্ট্য বললে জিনিসটা স্পেসিফিক হয়। এটি একটি স্পন্দন গতি। স্পন্দন গতি আবার পর্যায়বৃত্ত গতিও বলা যায় না। যা স্পন্দন গতি তা পর্যায়বৃত্ত গতি, কিন্তু যা পর্যায়বৃত্ত গতি তা কিন্তু আবার স্পন্দন গতি নয়। তো এটা স্পন্দন গতি কিন্তু বিশেষ স্পন্দন গতি। সব আবার সরল স্পন্দন গতি স্পন্দন হলেও সব স্পন্দন গতি আবার সরল স্পন্দন হবে না। সো এটা আস্তে আস্তে কমে আসছে। এখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা এটা বানালাম, এখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা এই টাইপটা বানালাম। ঠিক আছে, তো সবার প্রথমে গেল এটি একটি স্পন্দন গতি। তারপরে নাম্বার 2 লিখো। নাম্বার 2 লিখো এর গতিপথ সরল রৈখিক। এর গতিপথ সরল রৈখিক। গতিপথ সরল রৈখিক। গতিপথ সরল রৈখিক লিখছো? লিখো, এরপরে লিখো কণার ত্বরণ। সরল স্পন্দন গতিতে গতিশীল কণার ত্বরণ। ত্বরণ ও ক্রিয়াশীল বল। প্রথম থেকে আবার বলবো, সরল চন্দিত গতিতে গতিশীল কণার ত্বরণ। সরল চন্দিত গতিতে, চন্দিত শব্দ ইউজ করতে ইচ্ছা না করলে দোলন লিখো স্যার। সরল চন্দিত গতিতে
গতিশীল কণার ত্বরণ ও ক্রিয়াশীল বল, ত্বরণ আর ক্রিয়াশীল বল, বল থেকে ত্বরণ বের করা যায়, ত্বরণ থেকে বল বের করা যায় নাকি স্যার? ত্বরণ ও ক্রিয়াশীল বল এর মান, ক্রিয়াশীল বলের মান, ত্বরণ ও ক্রিয়াশীল বলের মান, তাদের মান হবে কি? মান কণাটির সরণের সমানুপাতিক, কণাটির সরণের সমানুপাতিক, মান সমানুপাতিক, মানে সরণের মান যদি বেড়ে যায় ত্বরণ বেড়ে যাবে, ত্বরণের মান বেড়ে যাবে, সরণের মান বেড়ে গেলে ক্রিয়াশীল বলের মান বেড়ে যাবে। সো বল আর যে ত্বরণ আছে, ক্রিয়াশীল বল আর ত্বরণ, এদের দুজনের মান হবে সরণের মানের সমানুপাতিক। বুঝতে পারছো? এরপরে আরেকটা লিখো স্যার, ত্বরণ এবং কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। আরেকটা লাইন লিখবো, কত নম্বর? 4 নম্বর না স্যার? ত্বরণ ও কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ, মানে ডিরেকশন আর কি, ডিরেকশনকে অভিমুখ বলতেছে। কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ, কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ, কণার অভিমুখ সব সময় বা সর্বদা লিখো, সর্বদা সর্বদা সাম্যাবস্থার দিকে হয়, সাম্যাবস্থার দিকে হয়। অর্থাৎ সরণের বিপরীত দিকে হয়, একই সাথে লিখো, অর্থাৎ সরণের বিপরীত দিকে, অর্থাৎ সরণের বিপরীত দিকে। সরণ হবে সাম্যাবস্থা থেকে বাইরের দিকে, আর ত্বরণটা হবে সাম্যাবস্থার দিকে। তাহলে সরণ আর ত্বরণ পরস্পর বিপরীতমুখী, এটা মনে রাখতে হবে স্যার আমাদের। হ্যাঁ, মোটামুটি আমাদের কন্ডিশনগুলো হয়ে গেছে, মোটামুটি আমাদের কন্ডিশনগুলো হয়ে গেছে, সবগুলোই আমরা দেখে ফেললাম। তাহলে স্যার এক কথায় আমি যদি এটাকে সহজ করে লিখি, আমাদের এটা একটা স্পন্দন গতি, স্পন্দন গতি দুয়ে বলছিলাম স্যার, এর 2-3 মিলাই আমরা একটা জিনিস বলে ফেলতে পারি, এর মান সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে, তাহলে একটা মাইনাস দিতে হয়। তারপরে আমাদের আরেকটা কি বলছি, সরল রৈখিক গতিপথ, সরল রৈখিক। তাহলে এই কন্ডিশনগুলোকে নিয়ে যখন আমরা কাজ করতে যাব, আমাদের উদাহরণ কি কি থাকতেছে? আমরা যদি পেন্ডুলামের কথা চিন্তা করি, আমরা যদি পেন্ডুলামের কথা চিন্তা করি, এটার গতিপথ কিন্তু সরল রৈখিক না। কিন্তু স্প্রিংয়ের কথা চিন্তা করো, স্প্রিংয়ের মাধ্যমে উপরে নিচ হচ্ছে বা ডানে বামে যাচ্ছে, এইটা কিন্তু গতিপথ সরল রৈখিক। তাহলে লাস্টের যেই কেসটা, স্প্রিংয়ের সাথে লাগানো বস্তুর গতিপথ, স্প্রিংয়ের সাথে লাগানো বস্তুর গতিটাকে আমরা সরল দোলন গতি বা সরল ছন্দিত গতি বলতে পারবো। কিন্তু পেন্ডুলাম বা দোলককে সরল দোলন গতি বলতে পারবো না। এটা দোলন গতি বা স্পন্দন গতি ঠিক আছে, কিন্তু সরল দোলন গতি হবে না। তবে বিজ্ঞানীরা একটা কাজ করছে যে ক্ষুদ্র বিস্তারের, বিস্তার মানে হচ্ছে এটা দেখো, বড় বিস্তার, ক্ষুদ্র বিস্তার, বড় বিস্তার, ক্ষুদ্র বিস্তার। তো ক্ষুদ্র বিস্তারের জন্য আমাদের দোলককে প্রায় সরল রেখা গতিপথ ধরা যায়। স্যার ক্ষুদ্র বিস্তার মানে কত? উভয় পাশে 4 ডিগ্রি করে স্যার, উভয় পাশে কত ডিগ্রি করে? 4 ডিগ্রি করে। তাহলে টোটাল বিস্তারটা কত হবে স্যার? 8 ডিগ্রি। এর মধ্যে যদি হয় তাহলে গতিপথটা প্রায় সরল রৈখিক থেকে যায়। তো এটাকে আমরা টেন্স টু স্ট্রেট, এটার কার্ভেচারটাকে টেন্স টু 0 বলে দিতে পারি, মানে এখানে কোনো কার্ভেচার নাই, প্রায় এটা সরল রৈখিক বলে ফেলা যায়। তো এই অংশের জন্য ক্ষুদ্র বিস্তারের যে দোলকগুলো আছে তাদেরকে বলা হয় সরল দোলক। তাহলে আমরা 2টা উদাহরণ পেলাম সরল দোলন গতির, একটা হচ্ছে স্প্রিংয়ে লাগানো বস্তু, আরেকটা হলো সরল দোলক। তাহলে আগের স্লাইডে একটু আমরা উদাহরণগুলো লিখে ফেলি। তো একটা হলো উদাহরণ হলো সরল দোলক
উদাহরণ। আরেকটা হলো তোমার স্প্রিং। ঠিক আছে, সরল দোলক জিনিসটা কি? সরল দোলক জিনিসটা হইল ক্ষুদ্র বিস্তারের দোলক। ক্ষুদ্র বিস্তার, হ্যাঁ, ঘড়ির মধ্যে কিছু নিচের মধ্যে থাকে, এগুলো অনলি ফর ফ্যাশন থাকে আজকাল। আগেরকার দিনে আসলে দোলক হিসাবেই থাকতো। তোমরা কার্টুন কিংবা পুরনো ভিনটেজ মুভি, রাজা রানীর মুভি, কিংবা বিশেষ করে এটা ডিজনির যত রকমের কার্টুনগুলো আছে সবগুলাতে আগের দিনে লম্বা লম্বা কিছু ঘড়ি দেখতা, লম্বা লম্বা কিছু ঘড়ি থাকে। ঠিক আছে, সো এই লম্বা লম্বা কিছু ঘড়ি এরকম এতটুকু সাইজের, একবার অনেক সময় ওয়াল টাচিং কাছাকাছি হয়, এই লম্বা ঘড়িগুলো থাকে, ওইগুলা কিন্তু দুলক ঘড়ি ছিল আগে। ঠিক আছে, কারণ দুলক ঘড়ির জন্য যে দুলকটা থাকে, দুলক ঘড়িতে যে দুলকটা থাকে সেই দুলকের নাম হচ্ছে সেকেন্ড দুলক। সেকেন্ড দুলক, কারণ এক সেকেন্ডটা একবার একবার করে টিক দিতে হবে তাকে। ঠিক আছে, সো সেকেন্ড দুলকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে এখনকার ফ্যাশনেবল যেই ঘড়ির নিচে থাকে এটা কি 1 মিটার? 1 মিটার মানে কত বড়? এ মনে হয় আমার হাতের সমান বড় হবে নাকি? আমার হাত কি 1 মিটার হবে? হবে আশা করি, কাছাকাছি হবে, কম বেশ। আরেকটু বড় হবে 1 মিটার, সাবাস, এবং আরেকটু বড় হয়ে যাবে। কারণ 1 মিটার মানে মনে হয় না, আমার হাত 1 মিটার হবে, হওয়ার কথা না। 1 মিটার মানে প্রায় 3 ফিটের থেকে একটু বেশি মনে হয়, আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ, তো আমার হাতের চেয়েও বড় হবে। তাহলে চিন্তা করে দেখো কি পরিমাণ বড় এটা হওয়া লাগবে সরল দোলক, মানে দোলক ঘড়ির জন্য হওয়ার জন্য। তাহলে এখন আপাতত যেগুলো ফ্যাশনের জন্য, সৌন্দর্যের জন্য দেওয়া হয়, হ্যাঁ, ওইখানেও সরল দোলক হিসেবে ইউজ করা যায়। কারণ দেখো না, এটা ছোট্ট লম্বা, একে তো অনেক লম্বা, এটা কিন্তু ক্ষুদ্র বিস্তার ছিল, এটা সরল দোলকে ছিল। কিন্তু এখন যেগুলো ঘড়িতে ঘুরতেছে এগুলো কিন্তু সরল দোলক না, এগুলো দেখবে প্রায় 20 ডিগ্রি 25 ডিগ্রি মতো করে ঘুরে, বা 30 ডিগ্রি এরকম করে ঘুরে। তো না, তোমার বাসার ওইটা আসলে যত যাই বলবো বলো না কেন 1 মিটার লম্বা হতে হবে। আমরা সামনে পড়বো, 1 মিটার লম্বা আছে ওইটা না। তাহলে এটা আসলে আসলে দোলকের মাধ্যমে ঘড়ি চলতেছে না, ঘড়ি চলতেছে ব্যাটারির মাধ্যমে, আর ব্যাটারি উল্টা আরও এক্সট্রা এনার্জি ড্রেন করতেছে ওই দোলকটাকে দোলানোর জন্য। ঠিক আছে, যারা ওই দোলক দেখে কিনো তারা কি করবা, ওই ব্যাটারি এক্সট্রা করে নষ্ট হচ্ছে আর কি। তো এই হলো মোটামুটি বিষয়। তবে আজকাল কিছু ঘড়ি আছে, ওয়াচ আছে, এখানের মধ্যে আবার হার্টবিটের সাথে ইয়ে করে অ্যাডজাস্টেবল করে এটা চলে। যখন হার্টবিট চলবে তখন সেই অনুযায়ী চলতে থাকবে, কোনো ব্যাটারি লাগে না। ঠিক আছে, আমার কাছে একটা ছিল, এটা আব্বুর পুরনো অনেকগুলো ঘড়ি কালেকশন ছিল, এর মধ্যে একটা ছিল। এগুলো তো ভাই আমরা আগে অনেক মর্ম বুঝি নাই, কত যে নষ্ট করছি, আবদার করে নিছি, নষ্ট করছি, ভিতরে খুলে রেখছি। আমি বাস্তবে একটা দেখার চেষ্টা করছি, ওইখানে একটা এই ধরনের কিছু একটা এমনি ঘুরতে থাকে যখন হাত নড়াচড়া করে। বিশেষ করে এটা হচ্ছে তোমার ইয়ের উপরে না, কি বলবো, হার্টবিটের চেয়েও বেশি এটা ছিল হচ্ছে কি, আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে তোমার হ্যান্ড মুভমেন্টের উপরে ভেতরে একটা জিনিস এভাবে চলতে থাকে, দুলতে থাকে। এইটা কিন্তু এখানের মধ্যে এনার্জির মতো প্রডিউস করে। ঠিক আছে, ইভেন হার্টবিটেরও তো একটা অবশ্যই ক্লিক তার ওখানে যাচ্ছে, তখনও সে দুলতে থাকে। এটা দুলতে দুলতে কীভাবে এটা মেকানিজম করে, এখানে অনেকগুলো গিয়ার আছে, ছোটো ছোটো গিয়ারের সমন্বয়ে এটা তৈরি করছিল। তো আমার বেশি জানার ইচ্ছা আগ্রহ ছিল, তো আব্বা আমারও বলতেছে ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, এই জন্য করছে। বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পরে দেখি যে বড় ইঞ্জিনিয়ার হওয়া বাংলাদেশে সম্ভব না। ঠিক আছে, চলো স্যার, আমরা তাহলে এখন একটু অনেকক্ষণ থিওরিটিক্যাল পড়ছি, এইবার একটু ম্যাথমেটিক্যাল যাওয়ার চেষ্টা করি। তাহলে আমার সরল দোলকের জন্য তোমরা 3টা কথা মনে রাখো স্যার। এভাবে যদি এক শব্দ মনে রাখতে চাও, গতিপথ সরল রৈখিক, এটা একটা স্পন্দন গতি, মানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু একবার একদিকে গতিপথের, আরেকবার তার বিপরীত দিকে স্পন্দন গতি। তাহলে এটা এক প্রকার স্পন্দন গতি, এক প্রকার পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, আর এই কথাটা মনে রাখবে, এখানে 2টা কন্ডিশন ঢুকে গেছে। একটা হচ্ছে ত্বরণের মান স্মরণের সমানুপাতিক, কিন্তু দিকটা কিরকম, বিপরীত দিকে। দিকটা কিরকম, বিপরীত দিকে। সো এখানে একটা শব্দ আমি উচ্চারণ করছি এই লাইনগুলো পড়ানোর সময়, ত্বরণের দিকের প্রকাশ করার সময় সাম্যাবস্থা নামে কিছু একটা প্রকাশ করছি। তো স্যার, আমরা এখন
যদি একটা স্প্রিং আঁকার চেষ্টা করি, স্প্রিংয়ের সাহায্যে কোনো একটা বস্তুকে আমরা ঝুলাইয়ে দিলাম, স্প্রিংয়ের সাহায্যে কোনো একটা বস্তুকে আমরা ঝুলাই দিলাম, স্প্রিংটা যখন প্রসারিত হলো, স্প্রিংটা যখন প্রসারিত হলো তখন কেমন হবে? স্প্রিং যখন প্রসারিত হবে এরকম হলো স্যার, প্রসারিত হয়ে এইখানে আমার বস্তুটা নেমে আসলো। ঠিক আছে স্যার, একবার আমরা যদি মার্কিং করে দিই এখানের মধ্যে বস্তু এখানে আর এই বস্তুর এখানে, আবার যখন স্প্রিংটা সংকুচিত হবে, যখন স্প্রিংটা সংকুচিত হবে তখন তার অবস্থানটা হয়ে গেল ধরো এইখানে। ঠিক আছে, এইখানে সেন্টার। খেয়াল করে দেখছো স্যার, আমরা এখানে কিন্তু তিনটা টিক পাচ্ছি, এইখানে একটা পজিশন, এইখানে একটা পজিশন, এইখানে একটা পজিশন, রাইট? মাঝখানের পজিশনটা ছিল নর্মাল পজিশন, তুমি টানাটানি করো না, জাস্ট এমনি ধুলাই রাখছো, আস্তে করে ছেড়ে দিচ্ছ, করো নাই। কিন্তু তুমি যদি একটু দুলতে দিয়ে ছেড়ে দাও তাহলে সে একটা ক্ষুদ্র অংশের মধ্যে উপরে নিচ করতে থাকবে। সো সে এইটুকু অংশ নিচে নামবে, এইটুকু অংশ আবার উল্টা দিকে যাবে, এক্সট্রা উল্টা দিকে যাবে। কোন অবস্থা থেকে? মাঝামাঝি একটা অবস্থা, এই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। তাহলে এই মাঝখানের অবস্থাটা হচ্ছে সাম্যাবস্থা। ক্লিয়ার? মাঝামাঝি অবস্থাটা হচ্ছে সাম্যাবস্থা। আর সাম্যাবস্থা থেকে দুই পাশে যতটুকু উপর নিচ হচ্ছে ওই ডিস্টেন্সটাকে আমরা বলি হলো বিস্তার। কি বলি? বিস্তার। সর্বোচ্চ সরণ আর কি, এইদিকে সর্বোচ্চ কত সরণ হইল আর এইদিকে সর্বোচ্চ কত সরণ হইল, দুইটাই কিন্তু বিস্তার। বিস্তারকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখব। ঠিক আছে, স্মল এ দিয়ে আমরা ত্বরণ প্রকাশ করবো, এই জন্য স্মল এ দিয়ে ত্বরণ, ক্যাপিটাল এ দিয়ে বিস্তার, অ্যাম্প্লিটিউড বা অ্যাম্প্লিটিউড যেভাবে বলো না কেন। তিনটা অবস্থা আসছে কেমনে? আমার কাছে স্প্রিং থাকলে ভালো হইতো। আমরা যদি একটা স্প্রিংয়ে বস্তু ঝুলিয়ে দিয়ে নিচে টান দিয়ে ছেড়ে দিই তাহলে দেখা যাবে কি আগে এই অবস্থানে ছিল, এখন নিচে টান দিয়ে ছেড়ে দিলে নিচে উপরে, নিচে উপরে, নিচে উপরে। সো উপরে একটা লিমিট পর্যন্ত গিয়ে সে কিন্তু আর উঠতেছে না, আবার নিচে একটা লিমিট পর্যন্ত গিয়ে সে আর নামতেছে না। সো উপরের আর নিচের হচ্ছে এই সবুজ আর হলুদ, আর মাঝের এই কমলা কালারটা হলো সাম্যাবস্থা। মাঝের এই কমলা কালারটা হলো সাম্যাবস্থা, যেখানে সে স্থির অবস্থায় ছিল। ওটা তো বিস্তার। এটা নির্ভর করতেছে বলের উপরে, বিস্তারটা নির্ভর করতেছে বলের উপরে। বল বেশি দিলে বিস্তারটা বেশি হবে, বল যদি আমি বেশি দিই বিস্তারটা বেশি হবে। মাঝখানে তো আগে থেকে ছিল, রেস্ট অবস্থায় ছিল, যখন দুল খাচ্ছে না তখন ছিল, যখন দুল খাচ্ছে না তখন সাম্যাবস্থায় ছিল। উপরেরটা অটোমেটিক হয়ে যায়, এই যে নিচে আসার কারণে ওইদিকে অটোমেটিক হয়ে যায়। কেন হয় একটু পরে বুঝবো, আপাতত তিনটা অবস্থান বুঝতে পারছো কেন হয়, কেন স্যার উপরে উঠে যায়। ওর কোয়েশ্চেনটা খুব ভ্যালিড। স্যার এটা নিচে টান দিয়ে ছেড়ে দিছি, এটা নিচে আর এতটুক পর্যন্ত থাকলে কি সমস্যা ছিল, উপর পর্যন্ত কেন চলে আসতে হয়েছে নাকি স্যার? এটা আমরা একটু পরে দেখবো কেন স্যার দুই পাশেই বিস্তার দিয়ে দুলতে থাকে, সেটাও আমরা আজকে দেখে ফেলবো। আপাতত এইটুকু বুঝতে পারছো কিনা বলো স্যার? সাম্যাবস্থা বুঝতে পারছি, বিস্তার বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, আমরা আবার আরেকটা চিত্র আঁকবো এখান থেকে ইয়ে করার জন্য। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে একবার দুল দিতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কিন্তু পর্যায়বৃত্ত গতিসম্পন্ন প্রত্যেকটা বস্তুর ধর্ম। পর্যায়কালের সংজ্ঞা তোমরা বাচ্চাকাল থেকে বই আসছো, তরঙ্গেরও পড়ছো, এটারও পড়ছো। পর্যায়কাল মানে হচ্ছে তার একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ ঘূর্ণন বা একবার পূর্ণ চক্র সম্পন্ন করতে, পূর্ণ চক্র একবার সম্পন্ন করতে যেই সময়টা লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। বুঝতে পারছো? পর্যায়কাল। পর্যায়কালের কাউন্টার পার্টে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে কয়টা চক্র সম্পন্ন করছে, কয়টা দুল সম্পন্ন করছে, কয়টা স্পন্দন সম্পন্ন করছে। বুঝতে পারছো?
তো একটা হচ্ছে একবার করতে কত সময়, আর একটা হচ্ছে একক সময়ে কতটা, ঠিক আছে, কতবার। তো এগুলো আমরা বলতেছি না, আমরা এখানের মধ্যে আসো স্যার ত্বরণ এবং স্মরণের বিষয়টা যদি একবার বুঝে ফেলতে পারি তাইলে কাজ শেষ। বেশি কনফিউশন হয় স্যার, স্মরণ নিয়ে বেশি কনফিউশন হয়। স্মরণ আমি তোমাদেরকে পড়াইছি, গতির মধ্যে স্মরণ পড়াইছি, সেটা কিন্তু এক পাশে। পর্যায়বৃত্ত গতির মধ্যে আমরা কিন্তু সরল চন্দিত স্পন্দন গতি পড়তেছি। আমাদের এই চ্যাপ্টারের পড়ালেখাটাই কি? সরল দুলন গতি, সরল চন্দিত গতি। আমরা কিন্তু সকল পর্যাবৃত্ত গতি পড়বো না। এই চ্যাপ্টারের নাম ছিল এই জন্য কি, সরল দুলন গতি, সরল দুলন গতি, কারণ এই চ্যাপ্টার পড়বোই আমরা সরল দুলন গতি, আর কিছু না। বুঝছো? একেবারে ছোট্ট একটা চ্যাপ্টার, একেবারে ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু কনফিউশন বেশি হয়, তাই লেয়ারে লেয়ারে ভেঙে ভেঙে সময় নিয়ে পড়াচ্ছি, কেমন? তো এখানে স্মরণটা একটু ডিফারেন্ট আছে, একটু ভালো মতো খেয়াল করো, আমি বারবার করে বলতেছি। তো আমরা আসো এবার একটা আমরা উলম্ব স্প্রিং নিয়ে নিই। দেখো স্যার, এবারে আমরা আনুভূমিক স্প্রিং নিই একটা। এই একটা স্প্রিংয়ের তিনটা অবস্থা। দেখো স্যার, স্প্রিংয়ের একটা অবস্থা এখানে আমরা একটু আগেই দেখে আসছি, মাঝখানেরটা হচ্ছে সাম্যাবস্থা, ক্লিয়ার? স্প্রিংয়ের তিনটা অবস্থা, স্প্রিংয়ের তিনটা অবস্থা। এই যে দেখতে পাচ্ছি আমরা এইখানের পজিশনটাকে মার্কিং করলাম, এখানের পজিশনটাকে মার্কিং করলাম, স্প্রিংটাকে গায়েব করে দিলাম, মনে মনে স্প্রিংটা নাই মনে করে রাখলাম আর কি। হ্যাঁ, আসলে আছে, কিন্তু এটা বোর্ডে আঁকতেছি না, আঁকলে কি হয়ে যায়, হিজিবিজি হয়ে যায় নাকি স্যার? সো হিজিবিজি করা যাবে না স্যার। আমরা এখানের মধ্যে এবার ইম্পর্টেন্ট কাজটা করব। আমাদেরকে শর্ততে কি বললো, ত্বরণ সবসময় সাম্যাবস্থা অভিমুখী। তাহলে এইখানে সবসময় ত্বরণটা কোন দিকে থাকবে? এ হলো ত্বরণ, বস্তু একটাই, তার তিনটা অবস্থান। আমি একবার এদিক থেকে এদিকে গেলাম, সেইখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, তো আমার তিনটা অবস্থান, এই একটা অবস্থান, এই একটা অবস্থান, আবার এই একটা অবস্থান, তিনটা অবস্থান আমি এখানের মধ্যে বুঝাচ্ছি, একসাথে আঁকলাম আর কি, ঠিক আছে? হ্যাঁ, বিস্তার উভয় পাশে সেম, বিস্তার উভয় পাশে সেম। এই পাশে ক্যাপিটাল এ পরিমাণ বিস্তার, এই পাশেও ক্যাপিটাল এ পরিমাণ বিস্তার। তো তাহলে ত্বরণ আমার দুই দিকে কাজ করতেছে, কিন্তু এখানে কথা আছে স্যার, প্রত্যেকটা বিন্দুতে এখানে মাঝখানে আরো কিছু কন্ডিশন আছে, আরো কিছু অবস্থান আছে না তার? আমরা তো লেফটে সর্বোচ্চ অবস্থাটা, রাইটে সর্বোচ্চ অবস্থাটা আর সাম্যাবস্থাটা আঁকলাম। আমি যে কোনো মাঝখানে একটা অবস্থান আঁকতে পারবো না? চাইলে পারা যাবে তো নাকি স্যার? তো মাঝখানে যে কোনো একটা অবস্থা আমি আঁকতেছি, দেখো স্যার, মাঝখানে ধরো এরকম একটা অবস্থা আমি আঁকতেছি, ক্লিয়ার? তো মাঝখানে এরকম একটা অবস্থা যখন আঁকতেছি, সেটা সবার অবস্থানকে রিপ্রেজেন্ট করতেছে। ফিজিক্সে তো আমরা তাই করি নাকি স্যার? মাঝখানে সর্বোচ্চ অবস্থাও না, এই দুটো সর্বোচ্চ অবস্থা, একটা লেফট সাইড একটা রাইট সাইডে, সাম্যাবস্থাও না, এমন একটা বিন্দু সবাইকে যার রিপ্রেজেন্টেটিভ। ছোটবেলায় আমরা দিতাম না যে পুরো দশম শ্রেণীর পক্ষ থেকে ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন। আজকে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ থাকার কারণে টিফিন পিরিয়ডের পরে ছুটির আবেদন আমরা করছি। হ্যাঁ, আমরা করছি। তো করার সময় এখন কে দিবে বলে, তো সবাই তো দিতে পারবে না, তো কে দিবে? তো হেড স্যারের কাছে প্রতি ক্লাস থেকে দরখাস্ত যাবে, তো ক্লাস ক্যাপ্টেন। তো আমি একটা লিখে দিয়েছিলাম, আমি ক্যাপ্টেন ছিলাম, একটা লিখে দিয়ে দিয়েছিলাম। ক্লাস 8-এ থাকতে কথা, ক্লাস 10-এর বড় ভাইরা বলতেছে দিতে হবে, তাহলে দিলাম 10। আমরাও তো খেলা দেখতে পাগল, তখন তো বাংলাদেশ ক্রিকেটের একদম কি সেই স্বর্ণযুগ, এই অবস্থা আর কি। হ্যাঁ, তো T20 ওয়ার্ল্ড কাপ ছিল মনে হয়, এইটা বা কখনকার কাহিনি, এইটা বা 9-এর কাহিনি। তো T20 ওয়ার্ল্ড কাপের সময় একবার নিয়েছিলাম, মনে আছে। তো সবার পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেটিভ আমরা এই অবস্থানের জন্য নিয়ে আসছি, কেমন? এখন খেয়াল করে দেখো, এই অবস্থানের জন্য ত্বরণটা কোন দিকে হবে? এই অবস্থানের জন্য কিন্তু স্যার ত্বরণটা আমাদের সাম্যাবস্থা অভিমুখী হবে। আমাকে একটু খেয়াল করতে হবে, সাম্যাবস্থাটা কি তার ডানে না বামে? ডানে হলে ডান দিকে ত্বরণ, বামে হলে বাম দিকে ত্বরণ, ক্লিয়ার? এবার স্মরণ কোন দিকে হবে? স্মরণ মনে রাখবা সাম্যাবস্থা থেকে হবে, সাম্যাবস্থা থেকে হবে। আগে আমরা স্মরণের সংজ্ঞা পড়ছিলাম কি? আগে আমরা স্মরণের সংজ্ঞা পড়ছিলাম, যদি
কোন একটা বস্তু একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানে যায়, তাহলে আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি সরণ, এবং সরণের দিক হচ্ছে আদি থেকে শেষের দিকে। ওইটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। আমাদের এখানে সরণের সূত্র সংজ্ঞা কি জানো? আমাদের এখানে সরণের সংজ্ঞা হচ্ছে সরণের মান হলো সাম্যাবস্থা থেকে ওই অবস্থানের দূরত্ব। আবার বলি, সরণের মান হলো সাম্যাবস্থা থেকে অবস্থানের দূরত্ব। এখানে যেমন আমাদের এইটা সাম্যাবস্থা, আর এটা আমাদের ওই সার্টেন রিপ্রেজেন্টেটিভ একটা অবস্থা, মাঝখানে কেমন একটা অবস্থা, এদের যে দূরত্ব এইটাই আমার এক্স, এইটাই আমার কি এক্স। আচ্ছা, দূরত্বটাকে অবস্থান সরণের মান এক্স ধরে নিব। তারপর দিক কোন দিকে স্যার? সরণের দিক সবসময় সাম্যাবস্থা থেকে বাইরের দিকে, সবসময় সাম্যাবস্থা থেকে কোন দিকে? বাইরের দিকে। দেখো তো স্যার, ত্বরণ যাচ্ছে কোথায়? ত্বরণ যাচ্ছে সাম্যাবস্থার দিকে, সরণ যাচ্ছে সাম্যাবস্থা থেকে বাইরের দিকে, একে অপরের বিপরীত কিনা স্যার? একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত সবসময় মনে রাখবো। সরণ সাম্যাবস্থা থেকে বাইরের দিকে, ত্বরণ সাম্যাবস্থার দিকে, যে কোনো অবস্থায় রিপ্রেজেন্ট করে ফেলতে পারবা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা অবশ্যই অবশ্যই বলতে পারবো, এই সমীকরণটা আমরা অবশ্যই অবশ্যই বলতে পারবো। সেটা কি? যে আমাদের ত্বরণ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ক্লিয়ার? এক্স কোথা থেকে পাবো এখন বুঝতে পারছি? সাম্যাবস্থা থেকে দূরত্ব পাবো আর ত্বরণ পাবো। খেয়াল করে দেখো স্যার, বাচ্চারা এদিকে দেখো, একটু এদিকে দেখতে হবে। তাহলে একটু মনে করে আমাকে বলো তো স্যার, সাম্যাবস্থায় সরণ কত হবে? 0 হবে। সাবাস, ভেরি গুড। সাম্যাবস্থায় হচ্ছে সরণ 0, আর এখানে সরণ কত? ক্যাপিটাল এ। বিস্তারের সমান দূরত্ব না স্যার? এইখানে কত স্যার? ক্যাপিটাল এ। একদিকে প্লাস বলি, একদিকে মাইনাস বলি, কেমন? মাইনাস এ। খেয়াল করে দেখো স্যার, সাম্যাবস্থায় যদি সরণ 0 হয়, ত্বরণ কত? ত্বরণ কত? ত্বরণ কত? 0। সরণের মানের সমানুপাতিক না ত্বরণের মান? সরণ যদি 0 হয়, ত্বরণও কত হবে? 0 হবে। তাহলে এখানে ত্বরণ হইল 0। একটুকু মনে রাখো, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। একেবারে শেষের দিকে চলে আসছি, ভালো মতো খেয়াল করো স্যার, ভালো মতো খেয়াল করে। আর 2 মিনিট কথা বলবো, কিন্তু একেবারে মুখস্থ হয়ে যেতে হবে। এই ঘটনাটা আমি আর কিন্তু ব্যাখ্যা করতে পারবো না, কারণ এটা ব্যাখ্যা করতে নিলেই হচ্ছে অনেকক্ষণ সময় চলে যায়। পুরো জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখানে সরণ 0, ত্বরণও 0, এখানে সরণ সর্বোচ্চ, এখানেও সর্বোচ্চ, ত্বরণও এখানে সর্বোচ্চ সর্বোচ্চ হবে। এবং এই মানটা আমরা পরে বের করা শিখবো, এখনো বের করা শিখিনি, ত্বরণ বের করা পরে শিখবো, তখন আমি লিখে দিব মুখস্থ করার জন্য। আপাতত সরণটা মনে রাখো, আপাতত এইটা দুজনেই এখানে 0 মনে রাখো। কিন্তু স্যার, এখান থেকে বস্তু গতিশীল কেন হয়? ত্বরণ 0, সরণ 0, বস্তু কি? বস্তুর গতি কি সরণ আর ত্বরণের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে যেন বলছিলাম তোমাদেরকে আগের ক্লাসে? আগে গতি বর্ণনার সময় বলছিলাম বারবার, বস্তু কোন রাশির উপর নির্ভর করে গতিশীল হয়? সরণ, ত্বরণ, বেগ। কোনটার উপরে? বেগের উপরে। ভেরি গুড। বস্তুর বেগ যেদিকে, বস্তু যাবে সেই দিকে। মনে আছে আমরা হঠাৎ করে একটা হট এয়ার বেলুনে দিয়ে উপরে উঠতেছিলাম, হঠাৎ করে উমেশ স্যারের আইফোনটা ছবি ক্লিক করতে করতে পড়ে গেল। পরে যাওয়ার সময়ে আইফোনটা আলাদাভাবে নিচে না পড়ে একটু উপরে উঠে তারপর নিচে পড়ছে। দেখো তো স্যার, একেবারে মেইন টাইমটাতে চলে গেল, মুখ্যম টাইমটাতে। আজকে কথা বলছি ইলেকট্রিক গিয়ার সাথে, এই ক্লাস এগুলো দৌড়াদৌড়িতে আইপিএসের ডেটাও হচ্ছে না। হ্যাঁ, গতি জড়তা কেন হচ্ছে? বেগের কারণে হচ্ছে না? সো একটা বেগের কারণে, লাইটটা একটু ডাউন আছে স্যার, চেয়ার একটু দেখা যাক। শোনো তো, তাহলে একটু উপরে উঠছে কেন? তার আগে যে একটা জড়তার বেগ উপরের দিকে ছিল না, জড়তা মানে তো বেগ, তার বেগটা উপরের দিকে ছিল না স্যার? ওই উপরের দিকের কারণে সে উপরে উঠবে। যতক্ষণ না এই বেগ 0 হচ্ছে ততক্ষণ সে উপরে উঠবে। এই বেগটাকে 0 করার দায়িত্ব কার? ত্বরণের। ত্বরণ হচ্ছে এই বেগটাকে কি করে ফেলবে? 0 করে ফেলবে। এক সময় 0 করে উপরে উঠবে, তারপরে যখন থেকে 0 হয়ে গেছে তারপর ত্বরণ কি করবে? নিচের দিকে বেগ বাড়াই দিবে, নিচে চলে আসবে। ঠিক আছে? আমাদের এখানে যে দুলনরত যে বস্তুটা আছে, সেই দুলনরত বস্তুর ক্ষেত্রে সেম কাহিনী। এখানের মধ্যে তোমরা যখন হিসাব করবা, এখানে যখন তোমরা হিসাব করবা, নেক্সট দিন আমি তো আবার দেখাবো, তোমরা যখন হিসাব করবা, তাহলে দুলনরত অবস্থায় ত্বরণ এতক্ষণ ছিল, যতক্ষণ ত্বরণ ছিল ততক্ষণ পর্যন্ত এটা দেখো তোমরা পড়ে ফেলতে পারবে, কিন্তু আমি জাস্ট একটা জিনিস বুঝাই দিই।
এই আর এতক্ষণেই হয়ে যেত আমাদের। সো দেখো মূল বিষয়টা হচ্ছে আমরা দেখবো মাঝখানে সাম্যাবস্থায় বেগটা সর্বোচ্চ থাকে, তার মানে ওই সময় বেগের জড়তার কারণে সে চলে যাবে আবার ফেরত আসবে। তোমার যে কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেন আনসারটা সেখানেই আছে। ঠিক আছে, আজকে চলে যাও, নেক্সট দিন আমরা দেখাই দিব এই জিনিসটা, আমরা নেক্সট দিন দেখাই দিব, এটা চালু হতে সময় লাগবে। আল্লাহ হাফেজ।